ছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 বিষয় রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স। আজকে এই প্রথম অধ্যায় নিয়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে অনেক ডিটেলস আলোচনা করব আজকের এই পর্বে প্রশ্ন উত্তরের মাধ্যমে। পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি নিশ্চিত তোমরা তোমাদের পরীক্ষায় সবচেয়ে সেরাটা দিয়ে আসতে পারবে। তাই তোমাদের বলবো পর্বটি তোমরা অবশ্যই ভালো করে দেখো, এবং এই যে প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক যেমনভাবে তোমাদেরকে আমি বলে দেব, ঠিক তেমনভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে। পর্বটি দেখো, আমি আলোচনা করে দেবো তার মধ্যেই। এর আগেও একটি পর্ব আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে, আর এই অধ্যায়ের শেষ পর্ব এটি। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি, প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ ও কেন্দ্রীভূত ছিল কোথায়? এটা হচ্ছে ইউরোপে। ঠিক আছে, এই ঠান্ডা যুদ্ধটি কিন্তু কেন্দ্রীভূত ছিল। তো এখানে অতিরিক্ত নোটস দিয়েছি তোমাদেরকে যে ঠান্ডা লড়াইয়ের যে প্রথম পর্যায়ের সময়কাল, সেটা হচ্ছে 1945 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় যে পর্যায়, তৃতীয় পর্যায়, শেষ সমস্তটাই আলোচনা করব। তুমি ধৈর্য ধরে শোনো এই 10টা মিনিট। নিশ্চিত প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে তুমি সবকটি তুমি কিন্তু লিখে আসতে পারবে। 2 নম্বর প্রশ্ন, পটাসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 3 নম্বর, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো ফাল্টন বক্তৃতা। পাশাপাশি তাহলে মনে রাখতে হবে যে ফাল্টন বক্তৃতা কবে অনুষ্ঠিত হয়। কবে হয়? 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ এই ফাল্টন বক্তৃতা কিন্তু অনুষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে এই যে ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি কে উপস্থাপন করেন? উইনস্টন চার্চিল। 5, সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল? উত্তর, জাপান। সংকোচনের নীতি ঘোষণা করেন কে? ট্রুম্যান। সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন কে? উত্তর, ট্রুম্যান। পাশাপাশি অতিরিক্ত এখানে আরেকটা আমি নোটস দিয়ে দিই তোমাদের, যে এই যে মার্শাল, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন। ঠিক আছে, এই যে সেই জন্য এখানে আমি ব্র্যাকেট করে তোমাদেরকে লিখে দিয়েছি। 8, মার্শাল পরিকল্পনা এটা কার্যকর হয় কবে? 1947-এ। তাহলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্শাল পরিকল্পনা কে ঘোষণা করেন? উত্তর, জর্জ মার্শাল। ঠিক আছে, এখানে অতিরিক্ত নোটস মনে রাখবে, এই যে মহাযুদ্ধের পর ইউরোপের যে অর্থনৈতিক পুনরুজ্জীবন, এর জন্যই কিন্তু মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়েছে। নেক্সট, ওইসিসি এর সম্পূর্ণ নাম কি? অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। কর্পোরেশন কিন্তু নয়, কোঅপারেশন, ভালো করে দেখে নাও। 10, মলটোভ কে ছিলেন? সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা বা ওএএস এটা গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। তাহলে ওএএস আমাদের অবশ্যই সম্পূর্ণ নাম জানা প্রয়োজন আছে। ওএএস কি হবে? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এটা হচ্ছে এর সম্পূর্ণ নাম। এটা গঠিত হয় কবে? 1948 পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার মোট 20টা দেশ, এই 20টা কান্ট্রি মিলে কিন্তু ওএএস গঠন করেছিল। দেখো, তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। পর্ব ভালো লাগলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দাও তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যে, তারাও তাহলে কিন্তু খুবই উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। 12 নম্বর প্রশ্ন আলোচনা করব, পশ্চিমী সামরিক জোট এটা হচ্ছে ন্যাটো। তাহলে আবারও আমার সংক্ষেপে ন্যাটো, তো এর ফুল ফর্ম জানতে হবে, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। ওকে, তাহলে এটা কবে গঠিত হয়? গঠিত হয় 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। ঠিক আছে, এবং মনে রাখবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু গঠিত হয়। তাহলে এই ন্যাটো, এই যে ন্যাটো, এর মধ্যে মোট কতগুলো দেশ আছে? মোট দেশ হচ্ছে 32টি। তবে ন্যাটো জোট 12টি দেশের চুক্তির মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে। ন্যাটো গঠনের উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্যই ছিল রাশিয়াকে প্রতিহত করা। দেখো কতগুলো নোটস একটার মধ্যে পেয়ে গেলে। ঠিক আছে, নেক্সট, কামিনফর্ম গঠিত হয় কবে? গঠিত হয় কামিনফর্ম হয় 1947 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন অগ্রণী ভূমিকা নেয় এবং এর প্রধান যে কার্যালয় সেটা কিন্তু বেলগ্রেডে অবস্থিত। নেক্সট, কমেকান গঠন করেছিল কোন দেশ? কমেকান গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন। তাহলে এটা কবে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় 1949 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি। আচ্ছা, এই যে কমেকান, এই কমেকানের সম্পূর্ণ নাম দেখে নাও, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স।
ক্লিয়ার? 15 নম্বর প্রশ্ন, কত সালে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়, কিন্তু প্রত্যাহার করা হয়, অর্থাৎ তুলে নেওয়া হয় কবে? ঠিক তার পরের বছর 1949 খ্রিস্টাব্দের 12ই মে। নেক্সট, সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করে কত সালে? 1949-এ। এইবার দেখো, এইখানে আমি বেশ খানিকটা তথ্য তোমাদেরকে দিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, যাতে প্রত্যেকটার সাথে তোমরা একেবারে মিলিয়ে মুখস্থ করে রাখতে পারো, কখনোই কিন্তু ভুল হবে না। তাহলে দেখো, প্রথমেই বললাম না যে কতগুলো পর্যায় রয়েছে ঠান্ডা লড়াইয়ের, পরপর আলোচনা করে দেবো, দেখে নাও। এই নোটটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, বারবার বলছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, এবং এই পিডিএফটাও তোমরা কিন্তু প্রত্যেকে কালেক্ট করে নেবে সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? আমি বাকি অংশ বলছি। পিডিএফটি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে তোমরা প্রত্যেকে যুক্ত হও, এবং তোমরা কিন্তু কমেন্ট করবে যে পিডিএফ প্রয়োজন, ঠিক আছে? বা পিডিএফ সংক্রান্ত একটা কমেন্ট করলে তোমরা সেখানে গিয়ে, অর্থাৎ টেলিগ্রামে গিয়ে তোমরা এই যে প্রশ্ন সেটটি রয়েছে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক যেমনভাবে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তেমনভাবেই কিন্তু পেয়ে যাবে একটি পর্বের মধ্যেই। চলো যাই হোক, 17 নম্বরে রয়েছে ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ের সময়কাল 1950 থেকে 1953 খ্রিস্টাব্দ। এই পর্যায়ে ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশের কোরিয়ার কেন্দ্রীভূত ছিল, ঠিক আছে? কোরিয়া। তাহলে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তখন ভেটো প্রয়োগ করেছিল, এটা গেল। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু জেনে নিলাম, প্রথম পর্যায়েও জেনে নিয়েছি, দ্বিতীয় চতুর্থটা আমরা জেনে নিই। দেখো, এই যে ঠান্ডা লড়াই, তৃতীয় পর্যায়টা কত? 1953 থেকে 59, আর চতুর্থ পর্যায়ে দেখো ঠিক পরে 59 থেকে 62, ঠিক আছে? তাহলে শেষ পর্যায়ে কবে? 1979 থেকে 1989, এটা তো শেষ পর্যায়। তাহলে এই তো একটা অবসান আছে, শেষ তো হয়েছে। তাহলে এই ঠান্ডা লড়াইয়ের অবসান কবে? 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াই কিন্তু অবসান হয়। কিভাবে সেটাও বলে দেবো। এই যে সোভিয়েত ইউনিয়নের পতনে, এই ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। তাহলে সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয় তখনই কিন্তু ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, এবং আফগান যুদ্ধের পরিসমাপ্তিকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলেও মনে করা হয়, ঠিক আছে? যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? 1988 খ্রিস্টাব্দে। কোরিয়ার যুদ্ধকে মর্যাদা রক্ষার লড়াই বলে ঘোষণা করেছেন ট্রুম্যান। আর এই কোরিয়ার যে যুদ্ধ, এটা হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 25শে জুন। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন, অথবা প্রশ্নটা দিয়ে দিল শান্তিপূর্ণ সহাবস্থান এর নীতিকে ঘোষণা করেছেন, তোমরা করবে নিকিতা ক্রুশ্চেভ, তিনি কিন্তু একজন সোভিয়েত নেতা ছিলেন। এশিয়ার একটি সামরিক জোটের নাম কি? সিয়াটো। অসামরিক একটি জোট আসিয়ান। তাহলে সিয়াটো আমরা তো জানলাম, তাহলে সিয়াটোটা আগে জানতে হবে, এর সম্পূর্ণ নাম কি? ন্যাটোর মতনই। সিয়াটোটা কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রেডি অর্গানাইজেশন। এই সিয়াটো প্রতিষ্ঠা হয়, মনে রাখবে, 1954 খ্রিস্টাব্দে, এবং পাকিস্তান 1966 খ্রিস্টাব্দে কিন্তু এর সদস্য পদ ত্যাগ করে, বুঝলে? তাহলে সিয়াটোটা কমপ্লিট হলো। এবারে সেন্টো। সেন্টো এর পুরো নাম কি? সেন্ট্রাল ট্রেডি অর্গানাইজেশন, এবং প্রতিষ্ঠিত হয় 1955-তে। মিডো এর পূর্ণ নাম কি? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মিডো গঠিত হয় কবে? 1955-তে। ইরাক এর সদস্যপদ 1955-তেই কিন্তু পরিত্যাগ করে। ন্যাটো, তোমাদের এখানে HW দেবো, দেখো আমি ওই জন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। ন্যাটো এর সম্পূর্ণ নাম কি? দেখি তোমরা এটা কতজনে মনোযোগ সহকারে দেখেছো এই পর্বটি, কারণ এই ন্যাটোর ফুল ফর্ম কিন্তু আমি আগেই বলে দিয়েছি, তাহলে বুঝতে পারবো তোমরা কতজন জানো বা দেখছো এই পর্বটি। তো ন্যাটো এই জোটের একটা পাল্টা জোট হয়েছিল যার নাম ওয়ার্স, এবং এটি গঠিত হয় কিন্তু সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, ঠিক আছে? তো এই যে ওয়ার্স চুক্তি, এখানে মোট যে দেশ ছিল যারা স্বাক্ষর করেছিল সেখানে হচ্ছে 8টি। আমি কয়েকটা বলে দিই। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, আলবেনিয়া, ঠিক আছে? এখানে আমি 6টা দেশের নাম বললাম, তো বাকি দুটো তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে, আর যদি তোমাদের জানার আগ্রহ থাকে কমেন্ট করবে, কমেন্টে আমি তার উত্তর দিয়ে দেবো, আমি তোমাদের আগ্রহ দেখতে চাই। নেক্সট, এই জোটের প্রথম যে সেনাপ্রধান তিনি হচ্ছেন মার্শাল কোনেভ, এবং চুক্তির অবলুপ্তি ঘটে 1991-তে। সুয়েজ খাল, যার জাতীয়করণ হয় 1956-তে। কিউবা সংকট দেখা যায় 1962। বার্লিনে প্রাচীর নির্মাণ করেছিলেন সোভিয়েত রাশিয়া কততে? 1961-তে। এবার ঠান্ডা লড়াইয়ের বিপরীত যে অবস্থা, এটা সম্পর্কে জানবো। এখানেও কিছু তথ্য দিয়েছি। এর বিপরীত অবস্থা হচ্ছে দাতাত, কারণ দাতাতের সময়কাল ছিল কত? 1962 থেকে 73 পর্যন্ত। তাহলে আমাদের জানতে হবে দাতাত এটা কি জাতীয় শব্দ? দাতাত হলো ফরাসি শব্দ, ঠিক আছে? দাতাত হলো কি
দাতাত ফরাসি শব্দ, এর অর্থ পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। এই দাতাত হলো, এখানে একটা কোটেশন বলে দিই। দেখো, দাতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ, এটি বলেছেন কোরাল বেল। এখানে আরও একটা বলছি, এই দাতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়, তবে তার মূল লক্ষ্য হবে বিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ উৎসগুলিকে সীমিত করা। এটি কে বলেছেন? হেনরি কিসিঙ্গার। তাশখন্দ চুক্তি হয় 1966-তে, ভারত আর পাকিস্তানের মধ্যে চুক্তিটা স্বাক্ষরিত হয়। এনপিটি, নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি। সল্ট 1, ঠিক আছে, SALT। তো এই সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তাহলে তোমাদের যে সল্ট কি, মানে এর ফুল ফর্মটা কি জানার প্রয়োজন আছে। সল্টে কী হবে? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। এটা সল্ট 1 কিন্তু, ঠিক আছে, স্বাক্ষরিত হয়, এটা জানলাম। আর সল্ট 2 চুক্তিটা স্বাক্ষরিত হয় কবে? তাহলে 1979-র 18ই জুন। পেরেস্ত্রোইকা কি? রাষ্ট্র আর জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন, এর অর্থ হচ্ছে পুনর্গঠন। গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা, এই দুটো নীতির প্রবক্তা ছিলেন হচ্ছে গর্বাচেভ। দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধের লেখক, এখানে কতগুলো প্রবন্ধ গ্রন্থ আলোচনা করব। ফ্রান্সিস ফুকুয়ামা। দ্য কোল্ড ওয়ার, আ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, গ্রন্থের রচয়িতা ওয়াল্টার লিপম্যান। দ্য ওল্ড অফ কোল্ড ওয়ার, গ্রন্থের লেখক রবার্ট সার্ভিস। পলিটিক্যাল ডিকশনারি, গ্রন্থের লেখক ওয়াল্টার রেমন্ড। আউট অফ দ্য কোল্ড ওয়ার, গ্রন্থের রচয়িতা রবার্ট ম্যাকনামারা। দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা, গ্রন্থের লেখক ওয়াল্ট রোস্টাউ। এবার হচ্ছে এক মেরু দ্বিমেরু আলোচনা করব এবং জোট নিরপেক্ষ দিয়ে পর্ব শেষ করব। এক মেরুতার উদ্ভব হয় গত শতকের 90-এর দশক থেকে এবং এর সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। তাহলে আমাদের জানতে হবে যে এক মেরুর সূচনা কবে হয়? 1991-তে, এবং বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। দ্বিমেরুকরণ এর সময়সীমাটা জানো, 1945। আর এটি উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যে দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে, সেখানে ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আর বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? দ্বিমেরুকরণের থেকে এক মেরুকরণের দিকে, ঠিক আছে। এটা আমি তোমাদের একটু জাস্ট সংক্ষেপে লিখলাম আর কি, 2 থেকে 1, মানে দ্বিমেরুকরণ থেকে এক মেরুকরণের দিকে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু, আর তিনি এই আন্দোলনের প্রবক্তা। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, এখানে অনেক কিছু তথ্য দিয়েছি, হ্যাঁ, যাতে তোমাদের একটা পড়লে বাকিগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে। কি? মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হচ্ছেন নাসের। তাহলে এই আন্দোলনের একটা অপরিহার্য নীতি আছে। কি নীতি আছে? যে হস্তক্ষেপ না করা, ঠিক আছে। এবং এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এটা মূলত ভারতের বিদেশ নীতির একটা বৈশিষ্ট্য। এবং জোট নিরপেক্ষতা হচ্ছে কি শান্তিপূর্ণ আন্দোলন। এই আন্দোলনের যদি বলে অন্যতম প্রধান দেশ কি হবে, মনে রাখবে ভারত। এবং জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় ভারতে, তবে এই আন্দোলনে দুজন মুখ্য প্রবক্তা ছিলেন। সেই দুজন মুখ্য প্রবক্তাকে, একজন নেহেরু এবং অপরজন নাসের। জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলোকে নিয়ে গড়ে উঠেছিল কি একটা গোষ্ঠী, যার নাম G77, ঠিক আছে, G77। বর্তমানে নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা 120, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়। আর জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ কি? অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ। তাহলে এই যে জোট নিরপেক্ষতা কে সর্বপ্রথম ব্যবহার করে? জওহরলাল নেহেরু, ঠিক আছে। জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় 1954-তে, পঞ্চশীল নীতি ঘোষণা করা হয় 1954। এই চুক্তি ভারত আর চীনের মধ্যে হয় 1954 খ্রিস্টাব্দে স্বাক্ষর করা হয়। আর এই নীতি তাহলে আদর্শ কী ছিল? যে শান্তিপূর্ণ সহাবস্থান, এটা পঞ্চশীল হবে। পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন জওহরলাল নেহেরু। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1955-তে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং এই সম্মেলনে এশিয়ার আফ্রিকার মোট 29টি দেশ অংশগ্রহণ করে। বান্দুং সম্মেলনে গৃহীত মোট নীতির সংখ্যা কিন্তু 10, এবং এই সম্মেলনে গৃহীত নীতিগুলি 10 প্রিন্সিপালস অফ নামেও পরিচিত। লাস্ট কোয়েশ্চেন আজকের, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে, আর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। তো এই দেখো, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সেটটি আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো, এবং